ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উমর নাহার আজমি। আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজমি, শুরুতে আপনাকে জানতে চাই যে আপনি তো জানেন যে ঢাকায় একটা বড় বিনিয়োগ সম্মেলন চলছে এই মুহূর্তে। এমন একটা সময় এই সম্মেলনটা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে পুরো বিশ্বের অর্থনীতি এক ধরনের টালমাটাল পরিস্থিতি। বিভিন্ন শেয়ার মার্কেটগুলোতে আমরা দেখছি প্রতিদিনই দরপতন হচ্ছে। এর মধ্যে বাংলাদেশে তো এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছেই। সব কিছু মিলিয়ে আসলে এই পরিস্থিতিতে এই সম্মেলনটা কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আসলে ফলপ্রসূর বিষয়টাই যেহেতু আসছে, আমি একটু পজিটিভলি আসলে শুরু করতে চাই। এই যে রাজনৈতিক একটা অস্থিরতা গেল গত 8 মাস ধরে, এর মধ্যে যে একটা বিনিয়োগ সম্মেলন করার চিন্তা ভাবনা আমরা করেছি ঢাকায়, এবং সেই সম্মেলনটি যে শুরু হয়েছে, চলছে 4 দিনের একটি সম্মেলন, সেটিকে আমি খুব ইতিবাচকভাবে দেখি যে আমরা আয়োজন করতে পেরেছি এবং বিদেশি অনেক ইনভেস্টরকে আমরা এই দেশে আনতে পেরেছি, এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আজকে আপনি জানেন যে তারা কেইপিজেডে গেছে, কোরিয়ান যে ইপিজেডটি আছে চট্টগ্রামে, এবং মিশরের যে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে তারা কিন্তু সেই অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করছে, এবং সেখান থেকে কিন্তু তারা বেশ ইতিবাচক বার্তাই দিয়েছেন। তারা বিনিয়োগ পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট, এবং তারা বিনিয়োগের আগ্রহও দেখিয়েছেন। হয়তো তেমন কোনো নির্দিষ্ট ফিগার তারা বলেননি, বাট তারা ভাবছেন যে এখানে বিনিয়োগ করা যায়। আর যেটি বলছেন যে ট্রাম্পেরও একটা শুল্ক আরোপের একটা প্রভাব তো এখন সারা বিশ্বে আছে। আপনি যেটি বলছিলেন যে বিশ্বের প্রত্যেকটি পুঁজিবাজারেই কিন্তু ধস নেমেছে। ভারতের মতো এত বড় একটা পুঁজিবাজারে আমরা 20 লাখ কোটি রুপি পতন দেখতে পাচ্ছি। এটি আসলে অনেক বড় একটা ইন্ডিকেটর যে অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে। আপনি জানেন জেপি মর্গানের মতো একটা প্রতিষ্ঠান কিন্তু বলেছে যে সামনে কিন্তু মন্দার একটা পূর্বাভাস তারা দিচ্ছে। তো এটি আসলে একটা ভালো বার্তা দেয় না। তো এই সময় যখন এই ধরনের আমরা যখন বিদেশি বিনিয়োগকারীদেরকে আনলাম, তারা আসলে কিভাবে বিষয়টিকে দেখছেন, আপনি জানেন যে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীও আছেন, চীন, ভারত, এশিয়া সহ বিভিন্ন সাবকন্টিনেন্টের বিনিয়োগকারীরা এসছেন। তারা এখনো পর্যন্ত আমাদেরকে ইতিবাচক সাড়া দিয়েছেন। আপনি জানেন আজকে বিনিয়োগ সম্মেলনের শেষ দিকে কিন্তু বিডার চেয়ারম্যানও প্রেস ব্রিফিং করেছেন। তারা বলছেন যে সম্মেলনটি বেশ ইতিবাচকভাবে এগিয়ে নিচ্ছেন তারা। তবে সেখানে কিন্তু আমরা আজকে প্রেস সচিব ছিলেন শফিকুল আলম, উনি কিন্তু জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ট্রাম্পকে কিন্তু চিঠি দিয়েছেন যে আপাতত 3 মাসের জন্য যদি স্থগিত করা যায় এই পাল্টা যে শুল্কটা, তাহলে আমরা একটা প্রস্তুতি নিতে পারি আমরা আমদানির ক্ষেত্রে কী ধরনের শুল্ক দিব, বা আমাদের রপ্তানি পণ্য নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি কীভাবে আমরা ডাইভার্সিফাই করতে পারি। তো এই জন্য একটা সময় চেয়েছেন। আশা করি ওই দিক থেকেও আমরা একটা ইতিবাচক সাড়া পাবো। আপনি বলছিলেন আজমি যে অনেক বড় বড় বিনিয়োগকারী এখানে এসেছে। এর মধ্যে বড় বড় যদি কয়েকটা নাম বলতে বলি তাহলে আসলে কারা, এটা একটু দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন। হ্যাঁ, বড় বড় বিনিয়োগকারী বিশেষ করে জারা, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান কিন্তু এসছেন। কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন আমাদের দেশে বিনিয়োগের চিন্তা ভাবনা করেন, এটি কিন্তু আমাদের জন্য অনেক ফলপ্রসূ একটি বিনিয়োগের ক্ষেত্রে। কারণ আপনি জানেন আমাদের এফডিআই কিন্তু অনেক ফল করেছে। বিশেষ করে আসলে গত 8 মাসে তেমন বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। প্রায় 20% মতো আমাদের এফডিআই ফল করেছে অর্থ বছরের এই গত কয়েক মাসে। তো সেক্ষেত্রে যখন জারার মতো বা স্যামসাংয়ের মতো এই প্রতিষ্ঠানগুলো যখন বিনিয়োগ করবে, তখন আমার মনে হয় যে আমাদের দেশি বিনিয়োগকারীরাও কিন্তু উৎসাহিত হবেন। অনেক সময় দেখা যায় দেশীয় বিনিয়োগকারীরাও একটু ভীত থাকেন যে রাজনৈতিক একটি অস্থিরতা চলছে, এখানে কি আমি বিনিয়োগ করবো কিনা। তিনি যখন দেখেন যে একজন বিদেশি ইনভেস্টর আমার এখানে দেশে যখন আস্থা পাচ্ছে, আমিও বিনিয়োগ করতে পারি, তো এইটি সব মিলিয়ে একটা ভালো বার্তা আনবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে কোনো একটা দেশে যখন বিনিয়োগ আসে, সেই বিনিয়োগের পূর্ব শর্তগুলো আসলে কি থাকে, কি কোন কোন উপাদানগুলো দেখে আসলে একজন বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করতে আকর্ষিত হন? আমি যেটি আসলে শুরুতেই বলছিলাম, তারা কেইপিজেডে গেছেন, তারা মিশরে অর্থনৈতিক অঞ্চলে গেছেন। সেখানে কিন্তু মূলত তারা গেছেন বিনিয়োগের যে কর্ম পরিবেশটি আছে, অর্থাৎ শ্রমিকরা যে কাজ করছে তারা আসলে কতটা শ্রম ঘন যে পরিবেশ আছে, কর্ম পরিবেশ আছে, কতটা তারা স্বাচ্ছন্দ্যে কাজ করছে, এটি কিন্তু তারা একটু দেখতে চায়। আমাদের যে ট্যাক্স পলিসি আছে, অর্থাৎ আমাদের যে এনবিআর যেসব ট্যাক্স পলিসি নির্ধারণ করে, সেটি তার কতটুকু অনুকূলে আছে, তিনি এখানে বিনিয়োগ করে যে মুনাফাটুকু নেওয়ার কথা সেটি আসলে কতটা সহজে তিনি নিতে পারবেন, সেটি কিন্তু মূলত তারা দেখে থাকেন। আজকে কিন্তু বিডার চেয়ারম্যান বলেছেন আর কিছু করতে না পারলেও একটু নীতি সহায়তা যাতে বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া যায় সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। বিশেষ করে এই যে আমি বলছিলাম মুনাফাটি কত সহজে তারা তাদের দেশে নিয়ে যেতে পারেন, সে ব্যাপারে নীতি সহায়তা বিডা থেকে দেওয়া হবে বলে জানিয়েছে। আপনি বলছিলেন যে মুনাফা নিজেদের দেশে নিয়ে যাওয়াটা একটা বড় ইস্যু। আমরা দেখেছি এই জিনিসটা নিয়ে কিন্তু এর আগেও নানান রকম জটিলতা হয়েছে, যে বিনিয়োগকারীরা হয়তো বিনিয়োগ করেছেন কিন্তু তারা তাদের লাভের টাকাটা নিজেদের দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন, এবং এতে পরবর্তীতে তারা আসলে বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে এখন আমরা যদি দেখি যে বিশ্বের অনেক দেশই তো আসলে বিদেশি বিনিয়োগ চায়,
তো সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে এই যে যারা এসেছেন, যারা এই সামিটে অংশগ্রহণ করছে, তাদেরকে বিশেষ কোনো সুবিধা কি দিচ্ছে? সামিটে অংশ নেওয়া, বিশেষ করে আসলে আমি একটু যদি অন্য প্রসঙ্গেও যাই, আজকে শুরুতে কিন্তু গভর্নর ছিলেন আমাদের বিনিয়োগ সম্মেলনের প্রথম সেশনে, যে স্টার্ট আপ সেশনটি আছেন সেখানে কিন্তু স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য তিনি একটি ভালো একটি ঘোষণা দিয়েছেন, অর্থাৎ নতুন উদ্যোক্তা একেবারে ফ্রেশ শুধু আইডিয়া নিয়ে যাবে তাদের জন্য কিন্তু প্রায় 1000 কোটি টাকার একটা তহবিলের ঘোষণা দিয়েছেন এবং একটি প্রজ্ঞাপনও জারি হয়ে যাবে। তো এটি যখন আসলে নতুন উদ্যোক্তারা পাবেন সেটি কিন্তু আমাদের বিনিয়োগটাকে অনেক বেশি বুস্ট করবে এবং তখন কিন্তু ফরেন ইনভেস্টররাও কিন্তু এখানে উৎসাহিত হবেন যে তোমাদের দেশের তাহলে নীতি সহায়তাগুলো তোমাদের বিনিয়োগের জন্য কিন্তু খুব উৎসাহব্যঞ্জক। এবং বিডা চেয়ারম্যানও কিন্তু বলছেন মুনাফা নেওয়ার ক্ষেত্রে আসলে যাতে আর কোনো ধরনের জটিলতা না থাকে সব ধরনের ব্যবস্থা করা হবে এবং অবকাঠামো উন্নয়নের কথাও কিন্তু তিনি বলেছেন। আরেকটা বিষয় যে আমরা দেখেছি যে এই ধরনের বিনিয়োগ আকর্ষণের জন্য নানান রকম সম্মেলন এর আগে হয়েছে, বিদেশে বিভিন্ন দেশে কিন্তু রোড শোর মতো কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এগুলো থেকে কি আসলে কোনো বিনিয়োগ এসেছিল আগে, বা এগুলো কি আসলে শেষ পর্যন্ত কোনো কাজে লাগে? বিনিয়োগ আসলে হ্যাঁ, রোড শো হয়েছে, বিনিয়োগ সম্মেলনও হয়েছে এর আগে, বিশেষ করে দেশের বাইরে কিন্তু অনেক রোড শো হয়েছে। এগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি। বিনিয়োগ সম্মেলন এর আগে যেসব রোড শোগুলো বিদেশে হয়েছে সেগুলো বিনিয়োগ আনার বিষয়টা তো পরে আসছে। আমাদের বৈদেশিক মুদ্রা আসলে অনেক দেশে চলে গেছে এই সম্মেলনের নামে বা অনেক ধরনের অনুষ্ঠান আয়োজনের নামে। তো এবার আসলে যেহেতু দেশে করা হচ্ছে এই ধরনের কোনো প্রতিকূলতা তো আর নেই, তবে আগের যেসব রোড শোগুলো হয়েছিল সেখান থেকে বিনিয়োগ কিন্তু এসেছে খুব যৎসামান্য বলা যায় আর কি, মানে তেমন উল্লেখ করার মতো নয়। যতটুকু বিনিয়োগ এসছে যেটি বলা হয়ে থাকে যে তার চেয়ে বেশি অর্থ আসলে আমাদের অন্যান্য দেশে চলে গেছে। তো এই ধরনের যাতে আর না হয়, অপচয় রোধ করার কিন্তু বর্তমান সরকার চেষ্টা করছে যে অপচয় রোধ করে কিভাবে আমি বিদেশের ইনভেস্টমেন্টটা আমি আমাদের দেশে আনতে পারি। কিন্তু এখানে তো আসলে সম্মেলন করলেই আসলে শুধু হবে না, আমাদের কিন্তু অনেক অবকাঠামোগত দুর্বলতা আছে, আমাদের বন্দরের অনেক সক্ষমতা বাড়াতে হবে। সেই সক্ষমতাটুকু কিন্তু আমাদের এখনও অর্জিত হয়নি। আমরা বছরের পর বছর বলছি আমরা বন্দরের অবকাঠামো উন্নয়ন করব, সেটি কিন্তু হয়নি। এবং কর সংক্রান্ত যে জটিলতা সেটিও রয়ে গেছে। সব ধরনের সুবিধা দিলে আসলে যে কোনো বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমার মনে হয় না কোনো বাধা থাকার কথা, এবং আশা করি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারাও এই বিষয়টি বিবেচনায় নেবে শুধুমাত্র আমাদের দেশের বিনিয়োগের জন্য। অনেক ধন্যবাদ আজমি, নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আবারও আপনার কাছে আসবো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।